বাংলাদেশের পরিস্থিতি আবারও অশান্ত। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আবারও সেই জুলাই অভ্যুত্থানের মতোই একটি অরাজকতার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এবং ঠিক বর্তমান সরকারেরও আচরণ শেখ হাসিনা বা ফ্যাসিবাদী সরকারের মতোই প্রায় কাছাকাছি। তবে সরকারের আচরণ বলতে আমরা সরকারের বাহিনী, পুলিশের আচরণের কথাই মিন করছি। এবং এই পুলিশ বাহিনী আদৌ এই সরকারের বাহিনী নাকি ভিন্ন কোনো দেশের বাহিনী, সেটি নিয়ে এখন আমাদের ব্যাপক বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কারণ এই পুলিশের মধ্য থেকেই একজনকে আমরা বলতে শুনছি, আয় আয় হাদির লাশ নিয়ে যা। হাদির লাশ নিয়ে এই রকম কুরুচিপূর্ণ ট্রল করতে পারে যে পুলিশ, সে পুলিশ যদি এই রাষ্ট্রের বাহিনী হয়ে থাকে, তাহলে এই রাষ্ট্র ফ্যাসিবাদী রাষ্ট্র। এই রাষ্ট্রের সরকার, সে যে নামের সরকারই হোক, ডক্টর ইউনূসের মতো ভদ্র সরকার হোক কিংবা যেই হোক, সেই সরকার ফ্যাসিবাদী সরকার। একজন নিরীহ মানুষকে, আন্দোলনকারীকে একেবারে খালি হাতে যে আন্দোলন করে সারা দেশের মানুষকে জাগিয়ে তুলেছে, সেই ওসমান শরীফ ওসমান হাদির হত্যাকে নিয়ে যারা ট্রল করতে পারে, আর সেই পুলিশ বাহিনীকে যে রাষ্ট্র এরকম একটি আন্দোলন দমনের জন্য রাস্তায় নামায়, সে রাষ্ট্র কখনোই বাংলাদেশের মানুষের রাষ্ট্র হতে পারে না। সে পুলিশ কখনো বাংলাদেশের মানুষের বন্ধু হইতে পারে না। আমরা স্পষ্টভাবে আজকে এই বিষয়টা নিজের চোখে এবং কানে এবং নিজের অভিজ্ঞতায় আজ দেখলাম যে একজন পুলিশ সে এইভাবে উস্কানি দিচ্ছে আন্দোলনকারীদের যে আয় আয় হাদির লাশ নিয়ে যা। যদি সেখানে ছাত্র জনতাকে জাবের নিয়ন্ত্রণ না করত, কিংবা যারা সেখানে নেতৃত্ব দিচ্ছেন তারা নিয়ন্ত্রণ না করতে, এরকম পুলিশকে কুপিয়ে হত্যা করার কথা ছিল, পিটিয়ে হত্যা করার কথা ছিল। কারণ যারা হাদিকে হত্যা করেছে, সেই হত্যাকারীদের পক্ষ নিয়ে এইভাবে যে ট্রল করতে পারে কোনো পুলিশ, সে পুলিশ যে বাংলাদেশের পুলিশ নয়, এটি তখন মানুষের কাছে সুনিশ্চিত হয়ে গেছে। যেটা আমরা দেখলাম, ছাত্র জনতাকে নিয়ন্ত্রণ করা হয়েছে, তারা এই ধরনের কোনো ভায়োলেশনে যায়নি। পুলিশের উপর পাল্টা কোনো ধরনের আক্রমণ ছাত্র জনতা করেনি। উপরন্তু সরকারি বাহিনী সৈয়দ আল জাবেরকে যেমন আহত করেছে, ঝুমাকে আহত করেছে, মহিউদ্দিন রনিকে পর্যন্ত আহত করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার ভোটে নির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মারকে আহত করেছে। ঠিক শেখ হাসিনা সরকার যেভাবে আহত করার পর, পিটিয়ে মারার পর, হত্যা করার পর অস্বীকার করেছে, এবারের পুলিশ প্রশাসন ঠিক সেভাবে অস্বীকার করেছে। রাষ্ট্র সেই অস্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। chiefadvisor.gov পেজ থেকে পুলিশের সেই বিবৃতিকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সেই আবারও মিথ্যাচারের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, অস্বীকারের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা ধরে নেব ইউনূসের সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন সরকার পরিচালনা করছে অন্য কেউ? কারণ ডক্টর ইউনূসের সরকারের কাছে এই ধরনের মিথ্যাচার, এইভাবে ঠিক হাসিনার মতো পুলিশের পক্ষ নিয়ে মিথ্যাচার করার নজির আমরা বিশ্বাস করতে পারছি না। যেখানে সুস্পষ্ট প্রমাণ আছে পুলিশ হামলায় উস্কানি দিচ্ছে, পুলিশের ডিএমপি কমিশনার বলছে মার মার, পিটা পিটা, আরো পিটাও। যেখানে ডিএমপি কমিশনার মারার পর আবার বলছে মাইরা সাইজ করে ফেলাইছি, তার তৃপ্তির ঢেকুর। তার ভাষা উচিত ছিল পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, সেখানে সে ঊর্ধ্বতনকে বলছে মাইরা সাইজ করে ফেলাইছি, আর কোনো সমস্যা নেই। এই স্বীকৃতি দেওয়ার পরও কিভাবে চিফ অ্যাডভাইজারের পেজ থেকে এটা বলা হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বা পুলিশ কোনো ধরনের বল প্রয়োগ করেনি, যেখানে ডিএমপি কমিশনার নিজে বলছে মাইরা সাইজ করে ফেলাইছি? সেই মিথ্যাচারের রাজনীতি আবার শুরু হয়েছে, মিথ্যাচারের কালচার আবার শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে হঠাৎ করে এই মুহূর্তে বা এই 2 দিন থেকে কেন এই আন্দোলন আবার জোরালো হলো, সে বিষয়ে আমাদের কিছু জানা দরকার। 2টা কারণে এই আন্দোলন আবার পুনরুজ্জীবিত হয়েছে। 1 নাম্বার, এই সরকার 18 তারিখের মধ্যে, 12 তারিখ নির্বাচন হলে 18 তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে যাবে, এরকম একটি ঘোষণা দিয়ে দিয়েছে। অর্থাৎ 18 তারিখ
অন্য কারো হাতে এই রাষ্ট্র ব্যবস্থা চলে যাচ্ছে, এবং সেই রাষ্ট্র ব্যবস্থা কার হাতে যাবে সেটি এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু যদি এমন কারো হাতে যায় যারা হাদির হত্যার সঙ্গে জড়িত, যারা হাদির হত্যার পর থেকে হাদি হত্যাকে নিয়ে ট্রল করে যাচ্ছে ওই পুলিশ অফিসারের মতো, তাদের হাতে যদি এই ক্ষমতা যায় তাহলে হাদি হত্যার বিচার হবে না। এই আশঙ্কা থেকেই হঠাৎ এই আন্দোলন শুরু করেছে। কারণ এই সরকার, এই ডক্টর ইউনূস নিজে ঘোষণা দিয়েছে যে হাদির হত্যার বিচার এই সরকারের মেয়াদেই হবে। তাহলে আর মাত্র কয়েকটা দিনের মধ্যে কিভাবে এই হত্যার বিচার সম্ভব? যদি 18 তারিখ তারা হস্তান্তর করে যান অন্য কোনো সরকারের হাতে, এবং সেই সরকার যদি হয় হাদিকে, যারা ঢাকা 8 আসনে হাদির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণে যারা তাকে হত্যা করেছে, সে অপোজিট প্রার্থী যিনি এখনো হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন অন্যদেরকে, সে প্রার্থীর সরকার যদি ক্ষমতায় আসে তাহলে হাদি হত্যার বিচার কিভাবে সম্ভব? আরেকটি কারণে এই আন্দোলন এই মুহূর্তে জোরালো হয়েছে, সেটি হচ্ছে দেশ বিদেশের অনেক পর্যবেক্ষক ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখভাল করছেন, বিবেচনা করছেন, মনিটরিং করছেন। তাদের সামনে এই আন্দোলনটা তৈরি করা হয়েছে এই কারণে যেন এটার আওয়াজটা সরকারের কান পর্যন্ত যেতে বাধ্য হয়। দর্শক, এই পর্যন্ত চিফ অ্যাডভাইজার এর পেজ থেকে যে কথাগুলো বলা হয়েছে তার অনেকগুলোই যে মিথ্যা, তার কয়েকটি প্রমাণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, এর আগে চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে, অর্থাৎ তার এই পেজ থেকে বলা হয়েছে এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করে যাবে। কিন্তু আমরা দেখছি হাদি হত্যার বিচার দূরে থাক, তদন্তটা পর্যন্ত শেষ হয়নি, এবং সঠিক সুষ্ঠু তদন্তের কোনো উদ্যোগ তারা নেয়নি। এই হত্যার বাদী যিনি হাদি হত্যার জন্য মামলা করেছেন সেই জাবেরের সঙ্গে এই গভর্নমেন্ট কোনো ধরনের যোগাযোগ করেনি, তার কাছ থেকে কোনো সহায়তা নেওয়া হয়নি, তাকে কোনো ধরনের সহযোগিতা করাও হয়নি। আর তদন্তের কোনো অগ্রগতি আজ পর্যন্ত পুলিশ, ডিবি কিংবা অন্য যত ডিপার্টমেন্টের কাছে এই হত্যার বিচারের ভার গেছে বা তদন্তের ভার গেছে, তারা কেউ কোনো তদন্তের অগ্রগতির খবর এখন পর্যন্ত দিতে পারেননি। এটি গেল একটি। এরপর যখন হাদির পরিবার, হাদির স্ত্রী এবং হাদির সহযোগী এই জাবের যখন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছেন, আজ পর্যন্ত ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার অনুমতি তিনি পাননি। কে ডক্টর ইউনূস যার সঙ্গে হাদির স্বজনরা দেখা করার অনুমতি পাচ্ছে না? হাদির আন্দোলনকারীদের একজন অন্যতম সিনিয়র নেতা যখন তার সাথে দেখা করার অনুমতি পাচ্ছে না, অন্যতম প্রধান নেতা যখন তার সঙ্গে দেখা করার অনুমতি পাচ্ছে না, তাহলে ডক্টর ইউনূস আসলে কে? কারা ডক্টর ইউনূসের প্রটোকল রক্ষা করছেন? জাবের শুধু হাদি হত্যার বিচার চায়, হাদির বন্ধুরা শুধু হাদি হত্যার বিচার নিশ্চিত করার জন্য জাতিসংঘের পক্ষ থেকে তদন্ত চায়। এই চাওয়াটুকু ডক্টর ইউনূস পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতিটা পর্যন্ত কেন পাচ্ছে না? যে রাষ্ট্র তাকে এই অনুমতি দিচ্ছে না, সে রাষ্ট্র কিভাবে হাদি হত্যার বিচারে আন্তরিক আমরা মনে করতে পারি? আজকে যেটা ঘটেছে, এই আন্দোলনে তারা যখন যমুনায় গেছে, পুলিশ বলছে এখানে বিক্ষোভ করা নিষিদ্ধ। আমি পুলিশকে চ্যালেঞ্জ দিচ্ছি, এখানে বিক্ষোভ করা নিষিদ্ধ এই টার্মে যদি পুলিশের কাছে কোনো প্রমাণপত্র থাকে, আইনি বাধ্যবাধকতা থাকে, তারা আমাদেরকে দেখাক। চিফ অ্যাডভাইজারের পেজ থেকে লেখা হয়েছে বিক্ষোভ নিষিদ্ধ। আমি আইনের এরকম কোনো ভাষা আজ পর্যন্ত পাইনি। হতে পারে জমায়েত নিষিদ্ধ। জমায়েত যদি নিষিদ্ধ হয়ে থাকে, জমায়েত কতজন লোকের জমায়েত বলা হয়? সেখানে কতজন লোক জমায়েত হয়েছিল? তাদেরকে কেন আটকে রাখা হয়েছিল 8 ঘন্টা? তাদেরকে কেন 8 ঘন্টা কোনো পানি দেওয়া হয়নি? অমানবিক আচরণ কেন তাদের সাথে করা হয়েছে? এই জবাব এই সরকারকে দিতে হবে। তার আগে দেখাইতে হবে এখানে বিক্ষোভ নিষিদ্ধ। এই নিষিদ্ধ আইন কবে আসলো? এই নিষিদ্ধ কবে জারি করা হলো? আন্দোলন ডাক দেওয়ার পরে না আগে?
আমরা যমুনায় প্রথমত কোনো গণজমায়েত দেখিনি, খুব অল্প কয়েকজন বসে থাকতে দেখেছি, এবং তারা জমায়েত বা বিক্ষোভ কোনো কিছু তারা বলেননি। তারা শুধু বলেছেন আমরা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, এবং আমরা এইটুকু চাই যে তিনি নিজে একটি চিঠি জাতিসংঘের কাছে পাঠাবেন। আমরা কোনো আইনমন্ত্রীকে, আইন উপদেষ্টাকে বিশ্বাস করি না, আমরা কোনো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্বাস করি না। ডক্টর ইউনূসের প্রতি এখনো পর্যন্ত আস্থা রেখে, বিশ্বাস রেখে যারা এত নিরীহ একটি আন্দোলন নিয়ে এবং এত অল্প কয়েকজন যখন তার সাথে সাক্ষাৎ করতে গেছে, তারপরও যখন ডক্টর ইউনূসের সাক্ষাৎ পাওয়া যায়নি, তাতে আমরা ধরে নিচ্ছি ডক্টর ইউনূস তার অবস্থানে আর নেই। তার অবস্থানকে সম্পূর্ণ জনগণ থেকে আলাদা করে রাখা হয়েছে, এবং এটি কারা করেছেন তা বুঝতে রকেট সায়েন্স পড়া লাগবে না। জাতিসংঘের অধীনে তদন্ত হতে দিতে চায় না কারা? যারা এর হত্যাকারী। আজকের যে পুলিশ, আজকের যে স্বরাষ্ট্র উপদেষ্টা এটি বাধা দিয়েছেন, সবার আগে তিনি ফেঁসে যাবেন যদি জাতিসংঘের অধীনে তদন্ত হয়। তারপর কারা ফেঁসে যাবেন সেটি আমি বলতে চাই না। যে কোনো মূল্যে জাতিসংঘের অধীনে এই তদন্ত আটকাতে চায় এই স্বরাষ্ট্র উপদেষ্টার বাহিনী, এই রাষ্ট্রের প্রশাসনিক শক্তি। কারণ আমরা দেখেছি হত্যাকারী এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রমোশনাল ভিডিও বানিয়েছে। এই হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকেরা সম্পূর্ণভাবে জড়িত। অতএব এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে থাকা অবস্থায় কোনো অবস্থাতেই জাতিসংঘের অধীনে তদন্ত হতে দেবে না। আর যদি চিঠি পাঠায়ও, সেটি এই সরকারের আমলে, অর্থাৎ নির্বাচনের আগে কোনো অবস্থাতেই জাতিসংঘের দপ্তর পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই মুহূর্তে একজন বাংলাদেশের সবচেয়ে বড় যে আইনজ্ঞ, যিনি যখন তখন আইনের ফাঁকফোকর দেখান, কিন্তু শনিবার নির্বাচন কমিশন থেকে একজন ব্যক্তিকে এনআইডি কাট করে দেওয়ার ক্ষেত্রে যার আইনে কোনো বাধা হয় না, একজন পলাতক আসামি বাংলাদেশে এসে বিশাল বর্ণাঢ্য সমাবেশ করতে যার আইনে কোনো বাধা থাকে না, জেলে যেতে হয় না, মাহমুদুর রহমানকে জেলে যেতে হয় কিন্তু তাকে জেলে হাজিরা দিতে হয় না, সেই আইন উপদেষ্টা এখন বলছেন যে এর আইনগত দিক বিবেচনা করতে হবে। জাতিসংঘের কাছে বাংলাদেশের জনগণের দাবি পৌঁছে দেওয়ার জন্য তার নাকি আইনগত দিক দেখতে হবে। অর্থাৎ তিনি একটি ফাঁক খুঁজতেছেন যাতে কোনোভাবে এই চিঠি জাতিসংঘ পর্যন্ত পৌঁছানো আটকানো যায়। তারা বলছেন রোববার তারা এটা চেষ্টা করবেন, যেখানে আমরা জানি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার নির্বাচন। তিনি কখন চিঠি পাঠাবেন, কখন সেটি জাতিসংঘের কাছে যাবে, তার আগে রাষ্ট্রের হয়তো পরিবর্তন হয়ে যাবে, সরকারের পরিবর্তন হয়ে যাবে, সবকিছু ধামাচাপা পড়ে যাবে। যখনই কোনো আন্দোলন হচ্ছে তখনই একটি দল বলছে এটি নির্বাচন ঠেকানোর আন্দোলন। কারণ তারা মনে করছে যে এই নির্বাচন যারা ক্ষমতায় আসবে তারা হাদির হত্যার অন্যতম আসামি। এই হাদি হত্যা যারা আসামি তারাই ভাবছে যে এটি নির্বাচন ঠেকানোর আন্দোলন। অর্থাৎ তারা যে কোনো ট্যাগ দিয়ে এই আন্দোলনকে বিকৃত করতে চায়, প্রতিহত করতে চায়, ঠিক যে কাজটি শেখ হাসিনা করেছিল। যখনই তার বিরুদ্ধে কোনো আন্দোলন এসেছে, এটি রাজাকারদের আন্দোলন, এটি জামাত শিবিরের আন্দোলন, এটি মৌলবাদীদের আন্দোলন, এটি জঙ্গিবাদীদের আন্দোলন, এইসব বলে আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করেছে। আন্দোলনকারীদের পেছনে পুলিশকে লেলিয়ে দিয়েছে। ঠিক এখন ওই একই কাজ করছে একটি দল। কেউ কোনো তার যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামলেই বলছে এটি নির্বাচন ঠেকানোর আন্দোলন। দর্শক, আজকে আমরা যে পরিস্থিতি বাংলাদেশের দেখলাম তাতে আমাদের কাছে মনে হচ্ছে বড় ধরনের কোন চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে নিয়ে। পুলিশকে আজকে একটা নতুন ড্রেসে দেখলাম, সেই ড্রেসের সাথে তারা দেখলাম মাস্ক পরে আছে। বাংলাদেশের কোনো পুলিশের জন্য কেন মাস্ক পরতে হবে? তারা কি কোনো গুপ্ত বাহিনীর সদস্য? এরকম মাস্ক পরে মুখ ঢেকে হামলা চালানো হয়েছিল পিলখানায়।
এরকম মুখ থেকে হামলা চালানো হয়েছিল ছাত্র জনতার উপর জুলাই অভ্যুত্থানে, ঠিক একইভাবে নোংরা হামলা চালানো হয়েছে এবার আবারও ছাত্রদের উপর, ঠিক মাস্ক পরে। সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে, নয়তো এই সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা মানতে পারবো না। এই প্রশাসনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। হাদি হত্যার বিচার চাওয়া কারো অপরাধ নয়। যে সরকার হাদির মতো একজন প্রার্থীকে নিরাপত্তা দিতে পারেনি, সেই সরকার যমুনার কাছে মানুষকে ভিড়তে পর্যন্ত দিচ্ছে না। যিনি যমুনায় থাকেন তিনি কে? এই হাদির মতো ছাত্র জনতাই তাকে সেখানে পাঠিয়েছে। যারা হাদির মতো আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে পারে না, তার নিরাপত্তার জন্য এত সংখ্যা কেন? আর তার নিরাপত্তা ভঙ্গই বা করতে গিয়েছে কে? হাদি হত্যার আজ এতদিন পর, 9 ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত, বা মৃত্যুর পর থেকে আজকে প্রায় এতগুলো দিন চলে যাওয়ার পর, কেন ডক্টর ইউনূসের সঙ্গে হাদির হত্যার বিচার যারা চায় তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হলো না? যেই ডক্টর ইউনূস একজন রাজনৈতিক একটি পার্টিকুলার পার্টির নেতার সঙ্গে লন্ডনে গিয়ে দেখা করে আসতে পারে, সেই সময় তার হয় লটবহর সহ, সেই ইউনূসের কেন এই হাদি হত্যার বিচার প্রার্থীদের সঙ্গে দেখা করার সময় হয়নি? এই প্রশ্নের জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। কোন ধরনের সাজানো গোছানো পরিকল্পিত নির্বাচনের মাধ্যমে কোনো একটি গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ যেন ডক্টর ইউনূস না পান। জনগণকে অবশ্যই নতুন নয়া ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা থেকে, রাষ্ট্র থেকে জনগণকে এখনই সোচ্চার হতে হবে, নয়তো আজকে পুলিশ যে চেহারা দেখিয়েছে তাতে শেখ হাসিনার পুলিশের সাথে এই পুলিশের কোনো পার্থক্য নেই, এবং এই পুলিশ 12ই ফেব্রুয়ারির পর কি আচরণ করবে সেটি জনগণ বুঝে গেছে। বাংলাদেশের মানুষ এই পুলিশকে চিনে ফেলেছে, এই সরকারকে চিনে ফেলেছে। অতএব হাদি হত্যার বিচার এই সরকারের আমলেই করতে হবে এবং তারপরে নির্বাচন করতে হবে।